আমার আগে আমার ছোট বোনের বিয়ে হয়ে গেল। বাড়ির বড় মেয়ে হিসেবে এর থেকে লজ্জার আর কি হতে পারে। আমি অনার্সের শেষ বর্ষে পড়াশোনা করছি, আর আমার ছোট বোন ললিতা এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ছে। তবে আমার থেকে সে অনেক সুন্দর। সত্যি বলতে আমি দেখতে তেমন একটা সুন্দর না, গায়ের রং শ্যামলা বললে ভুল হবে। আসলে আমি কালো। দুই বোন একসাথে দাঁড়ালে যে কেউ ভাববে আমরা বুঝি দুই মায়ের সন্তান। আজ সকাল থেকেই আমাদের বাড়িটা একদম খালি খালি লাগছে। কাল রাতে ললিতার বিদায় হয়েছে। উঠানে টাঙানো প্যান্ডেলটা এখনো খোলা হয়নি। চারপাশে প্যান্ডেলের বাঁশ আর প্লাস্টিকের লাল নীল চেয়ারগুলো সরানো ছিটানো অবস্থায় পড়ে আছে। বাবুর্চিদের রান্নার বড় বড় ডেকচিগুলো উঠানের এক কোণে জমা করে রাখা। কাল মাঝরাত পর্যন্ত যে বাড়িটা মানুষের চেঁচামেচি, হাসাহাসি আর গম গম শব্দে মুখরিত ছিল, আজ সকাল হতেই সেখানে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। আমি ঘরের বারান্দায় কাঠের একটা চেয়ারে বসে আছি। মা একটু পর পর ঘরের বাইরে আসছেন, আবার ভেতরে যাচ্ছেন। মায়ের চোখ দুটো লাল। সারা রাত কেঁদেছেন। ছোট মেয়েকে নতুন ঘরে বিদায় দেওয়ার কষ্টটা স্বাভাবিক, কিন্তু সেই কষ্টের আড়ালে যে একটা গোপন অস্বস্তি আর অপরাধ বোধ লুকিয়ে আছে তা আমি স্পষ্ট বুঝতে পারছি। মা আমার দিকে সরাসরি তাকাতে পারছেন না। যতবারই চোখে হচ্ছে মা চোখ ফিরিয়ে নিচ্ছেন। আসলে ললিতার জন্য এই বিয়ের প্রস্তাবটা হঠাৎ করে এসেছিল। ছেলে পক্ষের এক দূর সম্পর্কের আত্মীয় ললিতাকে আমাদের এক কাজিনের বিয়েতে দেখেছিল। তারপরই সরাসরি বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। ছেলে সরকারি চাকরি করে, সচ্ছল পরিবার, স্বভাব চরিত্রও ভালো। বাবার প্রথমে ইচ্ছে ছিল না ছোট মেয়েকে এত আগে বিয়ে দেওয়ার। তাছাড়া বড় মেয়ে অবিবাহিত থাকতে ছোট মেয়ের বিয়ে দেওয়া আমাদের সমাজে খুব ভালো চোখে দেখা হয় না। কিন্তু ছেলেপক্ষ এতটাই একছোটা ছিল যে তারা ললিতাকেই বউ করে নিয়ে যেতে চায়। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিল। মা বাবা বেশ কিছুদিন দ্বন্দ্বে ছিলেন। পাড়াপড়শি বা আত্মীয় স্বজন কে কী বলবে সেই ভয়টাই বড় হয়ে উঠেছিল। কিন্তু ছেলেপক্ষের এমন ভালো প্রস্তাব হাতছাড়া করার সাহসও বাবা পাননি। তাছাড়া ললিতাও মনে হয় ছেলেটাকে পছন্দ করে ফেলেছিল। শেষ পর্যন্ত সব দিক বিচার করে বাবা সিদ্ধান্তটা নিয়েই ফেললেন। আমার সামনে বসে বাবা একদিন শুধু এটুকু বলেছিলেন, মারে, ললিতার ভাগ্যটা ভালো, তাই সম্বন্ধটা হাতছাড়া করতে পারলাম না। তুই কিছু মনে করিস না। আম্মা কাঁদতে কাঁদতে বললেন, তুই তো বড়, একটু মনটা শক্ত কর। ললিতার কপালটা এভাবে নষ্ট হতে দিস না। তুই একটু সহ্য করে নে মা। আমি বাবা মার মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারিনি, শুধু মৃদু হেসে মাথা নেড়েছিলাম। কিন্তু মনের ভেতর যে শব্দহীন ঝড় বয়ে যাচ্ছিল তা কাউকে বোঝানোর ক্ষমতা আমার ছিল না। আজ সকালে মুখ ধোয়ার জন্য যখন আয়নার সামনে দাঁড়ালাম, নিজেকে খুব অপরিচিত লাগলো। আয়নায় স্পষ্ট দেখতে পেলাম ললিতা আর আমার পার্থক্যটা। ললিতা একদম দবদবে ফর্সা, টানা টানা চোখ, হাসলে গালের টোল পড়ে। ছোটবেলা থেকেই সবাই ওকে কোলে নিতে চাইতো, আদর করত। আর আমি ছিলাম শান্ত, একপাশে চুপচাপ বসে থাকা এক কালো মেয়ে। বয়স বাড়ার সাথে সাথে এই তফাৎটা আরও স্পষ্ট হয়েছে। ললিতা যখনই কোনো সুন্দর শাড়ি বা সালোয়ার কামিজ পরতো তাকে পরীর মতো দেখাতো, আর আমি সাধারণ পোশাক পরে কোনো রকমে নিজেকে ঢেকে রাখতাম। বিয়েবাড়ির 3টে দিন আমার জন্য কতটা কঠিন ছিল তা শুধু আমিই জানি। আত্মীয় স্বজনরা যখন বাড়ি ভর্তি হয়ে এলো, তাদের প্রত্যেকের চোখে যেন একটা অঘোষিত প্রশ্ন ঝুলছিল। কেউ সরাসরি বলেছে, আবার কেউ কানে কানে ফিসফিস করে বলেছে, বড় মেয়েটা ঘরে থাকতে ছোটটার বিয়ে হয়ে যাচ্ছে, বড়টার কোনো সমস্যা আছে নাকি। পার্লার থেকে যখন ললিতাকে সাজিয়ে আনা হলো তখন সবাই ওর রূপে মুগ্ধ হয়ে প্রশংসা করছিল। আমি এক পাশে দাঁড়িয়ে ললিতার জন্য মেহমানদের নাস্তা পরিবেশন করছিলাম। হঠাৎ দূর সম্পর্কের এক কাকিমা আরেকজন মহিলাকে কনুই দিয়ে গুঁতো দিয়ে বলে উঠলেন, দেখেছো, ছোটটা যেন রাজকন্যা আর বড়টার
গায়ের রংটা কেমন চাপা পড়ে গেছে। এখন বউটার কি হবে কে জানে। কথাটা আমার কানে এসে একদম তীরের মতো বিঁধেছিল। হাত থেকে নাস্তার প্লেটটা প্রায় পড়ে যাচ্ছিল। সামলে নিলাম। কেউ লক্ষ্য করেনি আমার হাতের কাঁপুনি। আমি ট্রেটা টেবিলে রেখে সোজা সোজা নিজের ঘরে চলে এসেছিলাম। সেই মুহূর্তটাই নিজের গায়ের রং আর রূপের জন্য নিজের ওপর একটা গভীর রাগ আর করুণা একসাথে জমে উঠেছিল। আজ ললিতা নেই। ওর ঘরের দরজা পর্দাটা বাতাসে হালকা দুলছে। ঘরটা একদম গোছানো কিন্তু খালি। ললিতার শাড়ি, গয়না, প্রসাধনী সব এখন অন্য এক বাড়িতে। আমি অনার্সের বইগুলো টেবিলে নিয়ে বসলাম। সামনে পরীক্ষা, কিন্তু মাথার মধ্যে পড়া ঢুকছে না। কেবলই মনে হচ্ছে কাল থেকে যখন আমি কলেজে যাব, বান্ধবীদের মুখোমুখি হব, তখন ওদের প্রশ্নের উত্তর কিভাবে দেব। সবাই তো জানতো আমার ছোট বোন ইন্টারের ছাত্রী। তারা যখন শুনবে ছোট বোনের বিয়ে হয়ে গেছে, তখন নিশ্চয়ই আড়ালে হাসাহাসি করবে। বাবা বারান্দায় এসে দাঁড়ালেন। বাবার হাতে এক কাপ চা। আমার দিকে তাকিয়ে নিচু গলায় বললেন, মা, কিছু খাবি না? সকাল থেকে তো কিছু মুখে দিসনি। আমি বই থেকে চোখ তুলে বাবার দিকে তাকালাম। বাবার চেহারায় বয়সের ছাপ যেন কালকের পর থেকে আরো স্পষ্ট হয়ে উঠেছে। ক্ষুধা নেই বাবা, একটু পর খাবো, আমি সাধারণ গলায় বললাম। বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে আমার মাথার ওপর হাত রাখলেন। কোনো কথা বললেন না, কিন্তু বাবার ওই হাতের স্পর্শেই বুঝে নিলাম কথা না বলেও মানুষ কিভাবে ক্ষমা চায়। হঠাৎ করে সামনের রাস্তা দিয়ে একদল ছোট ছেলে মেয়ে চেঁচামেচি করে পার হয়ে গেল। ওদের আওয়াজে আমার ভাবনার জালটা ছিঁড়ে গেল। আমি আবার আয়নার দিকে তাকালাম। কালচে চেহারার এই মেয়েটার ভেতরে যে একটা মন আছে, সেই মনটা যে অপমান আর লজ্জায় দুমড়ে মুচড়ে গেছে, তাই এই সমাজে হয়তো কখনোই কারো নজরে আসবে না। কিন্তু আমাকে তো বেঁচে থাকতে হবে, পড়াশোনা শেষ করতে হবে। লড়াইটা যে কতটা কঠিন হতে যাচ্ছে তা আমি আজকের এই নীরব সকালটাতেই হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমাকে কিছু করতেই হবে না, হয় আমি নিজেকে শেষ করে দিব, দুটোর একটা আমি করবই। বাবার হাতে স্পর্শটা যখন আমার মাথা থেকে সরে গেল, বাবা যখন আর কিছু না বলে ধীর পায়ে হেঁটে নিজের ঘরে চলে গেলেন, বাবার সেই অপরাধ বোধে জমে থাকা নিস্তব্ধতা আমাকে কোনো সান্ত্বনা দিতে পারল না, বরং ভেতরের আগুনটাকে আরও উস্কে দিল। টেবিলে রাখা অনার্সের বইগুলোর দিকে তাকালাম। পাতার পর পাতা কালো অক্ষরে লেখা জ্ঞান, যা এতদিন আমার কাছে শুধু একটা ডিগ্রি পাওয়ার মাধ্যমে ছিল। কিন্তু আজ এই বইগুলোকেই আমার একমাত্র হাতিয়ার মনে হলো। ঘরের দেওয়ালে ঝুলতে থাকা ছোট আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালাম আবার। আয়নার দিকে তাকিয়ে নিজেকে বললাম, রূপের কাছে তুই হেরে গেছিস রূপিতা, কিন্তু জীবনের কাছে হারবি কেন? চেহারা দিয়ে যা পাওয়া যায়নি, যোগ্যতা দিয়ে তার চেয়ে হাজার গুণ বেশি ছিনিয়ে নিতে হবে। নিজের ওপর যে গভীর করুণাটা সকাল থেকে জমছিল, মুহূর্তে তা শক্ত এক জেদে রূপ নিল। এই সমাজে যার রূপ নেই, তার গুণের দাম দিতে মানুষ বাধ্য হয় তখনই, যখন সে এমন কোনো জায়গায় পৌঁছায় যেখানে পৌঁছানো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। ললিতার রূপ হয়তো ওকে একটা ভালো সংসার দিয়েছে, কিন্তু আমার আত্মসম্মান আমাকে এমন এক নাম দেবে যা কেউ কেড়ে নিতে পারবে না। আমি ঠিক করলাম এমন এক জায়গায় আমাকে যেতে হবে যেখানে কথা বলতে গেলে এই সমাজ, এই আত্মীয় স্বজনদের পাঁচবার ভাবতে হবে। নিজের অস্তিত্ব শেষ করে দেওয়ার চিন্তাটা মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। আত্মহতি দেওয়ার মতো দুর্বার আমি নই। আমি লড়ব। দুপুরের দিকে বাড়িটা যখন আরও জিম ধরে এলো, আমি নিজের পড়ার টেবিলটাকে নতুন করে গুছিয়ে নিলাম। অনার্স শেষ বর্ষের ফাইনাল পরীক্ষার আর মাত্র 3 মাস বাকি। এতদিন যা পড়েছি তা যথেষ্ট নয়। এখন থেকে প্রতিদিনের প্রতিটি ঘন্টা আমার হিসাব করে চলতে হবে। ললিতার খালি ঘরটার দিকে আর তাকালাম না। মেহমানদের রেখে যাওয়া থালা বাসন
গোছাতে যখন মা আমাকে ডাকতে এলেন, আমি এক পলক মায়ের দিকে তাকালাম। মায়ের চোখে তখনও জল। মা হয়তো ভেবেছিলেন আমি কেঁদে কেটে ঘর মাথায় করব, কিংবা মা বাবার ওপর অভিমান করে মুখ ভার করে থাকব। কিন্তু আমাকে শান্তভাবে পড়ালেখার টেবিলে বসে থাকতে দেখে মা যেন একটু অবাকই হলেন। মা, টেবিলে কিছু খাবার রেখেছি, খেয়ে নে। মা নিচু গলায় বললেন, আমি পরে খেয়ে নেব আম্মা, তুমি এখন আমায় একটু পড়তে দাও। খুব স্বাভাবিক আর শান্ত গলায় জবাব দিলাম। আমার এই লিলিপ্তটা দেখে মা আর কিছু বলার সাহস পেলেন না, আড়ালে একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। পরদিন সকালে কলেজে যাওয়ার সময়টা ছিল সবচেয়ে কঠিন। গায়ে একটা সাধারণ সুতির ছাই রঙের কামিজ জড়িয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, গলির মোড়েই দেখা হয়ে গেল প্রতিবেশী রোকিয়া খালার সাথে, যিনি গতকাল বিয়ে বাড়িতে এসে সব থেকে বেশি ফিস ফিস করছিলেন। আমাকে দেখে তিনি হাঁটা থামিয়ে করুণার চোখে তাকালেন। কিরে রুপিতা, কলেজের দিকে যাচ্ছিস? তার ছোট বোনের শ্বশুরবাড়ি কেমন হলো রে? তোদের তো ভাগ্য ভালো, এমন সরকারি চাকরিজীবী ছেলে এত সহজে পেয়ে গেলি। তবে তোর জন্য কষ্ট হয়, বড় মেয়েটাকে ঘরে রেখে ছোটটাকে পার করতে হলো। তা তোর পড়ালেখা আর কতদিন? কথাগুলোর পিছনে যে খোঁচাটুকু লুকিয়েছিল তা আমি খুব ভালোভাবেই বুঝতে পারলাম। আগের দিন হলে হয়তো আমি কথা না বলে চলে আসতাম, কিন্তু আজ আমি রোকেয়া খালার চোখের দিকে সোজা তাকিয়ে হাসলাম। একটা একদম স্বাভাবিক হাসি। পড়ালেখা প্রায় শেষ খালা, আর ললিতার ভাগ্য ওর সাথে, আমারটা আমার সাথে। দোয়া করবেন যেন সামনে বাবার নামটা বড় করতে পারি। আমার এমন সরাসরি জবাব তিনি আশা করেননি। আর কোনো কথা না বাড়িয়ে তিনি দ্রুত পা চালিয়ে চলে গেলেন। কলেজে গিয়ে বান্ধবীদের আড্ডায় নানা কথা উঠল। অনেকেই ললিতার বিয়ের কথা তুলতে চাইল, কিন্তু আমি স্পষ্ট করে জানিয়ে দিলাম পারিবারিকভাবেই সব সিদ্ধান্ত হয়েছে, এবং এখন আমার পুরো মনোযোগ অনার্সের ফাইনাল পরীক্ষার দিকে। পরের 3টে মাস আমার জীবন থেকে দিন আর রাতের তফাৎ মুছে গেল। অনার্সের মূল বইপত্রের পাশাপাশি বিসিএস এর সিলেবাসের বইগুলো এনে টেবিলে জমা করলাম। আত্মীয়দের আনাগোনা কমতে লাগলো, ঘরের পরিবেশও স্বাভাবিক হতে শুরু করলো। পরীক্ষা শেষ হলো, ফল প্রকাশের দিন দেখা গেল পুরো বিভাগে আমি প্রথম শ্রেণী পেয়েছি। কলেজের শিক্ষকরা দেখে প্রশংসা করলেন, কিন্তু আমি জানতাম এটা তো কেবল লড়াইয়ের সূচনা। সত্যিকারের যুদ্ধটা সামনে, যেখানে আমাকে এমন এক উঁচুতে পৌঁছাতে হবে যা আজকের রুপিতা কল্পনা করলেও সমাজ ভাবতে পারে না। টেবিলে রাখা বিসিএস প্রিলিমিনারির বইটা খুলে বসতেই বাইরে গাড়ি থামার শব্দ হলো। ললিতা আর তার স্বামী নাই ওর এসেছে। ঘরে হঠাৎ করেই আবার আগের মতো হইচই শুরু হয়ে গেল। আমি চেয়ার ছেড়ে উঠলাম না, শুধু বইয়ের পাতায় চোখ রেখে ভাবলাম। লড়াইয়ের প্রথম ধাপ মাত্র শেষ হলো, আসল পথ তো এখনো অনেক দূর। বিকেলের দিকে বাড়িটাতে আবার একটু ব্যস্ততা বাড়ল। ললিতা এর আগেও কয়েকবার বাপের বাড়ি ঘুরে গেছে, কিন্তু আজকের ব্যাপারটা একটু আলাদা। এবার ললিতার সাথে এসেছে ওর জামাই পারভেজ আর তার ছোট বোন তানিয়া। তানিয়া ঢাকায় একটা নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে। একটু ড্যামাগি আর সাজগোজ পোশাক নিয়ে সবসময় একটা অহংকারী ভাব ধরে রাখে। রান্নাঘর থেকে মা আর কাকিমারা মিলে নানা রকমের নাস্তা সাজাতে ব্যস্ত। আমি নিজের ঘরের দরজার পর্দাটা সামান্য সরিয়ে দেখে আবার পড়ার টেবিলে গিয়ে বসলাম। অনার্সের ফল তো প্রকাশিত হয়েই গেছে, বিভাগে প্রথম স্থান পেয়েছি, কিন্তু আসল লড়াই যে বিসিএস, তার প্রিলিমারি পরীক্ষার দিন একদম ঘাড়ের ওপর চলে এসেছে। ললিতা ঘরে ঢুকেই সোজা আমার কাছে চলে এলো। ওর মুখে সেই আগের মতোই মিষ্টি হাসি। বোনটার মধ্যে রূপের কোনো অহংকার কোনোদিন ছিল না, আজকেও নেই। ও আমার পাশে এসে হালকা চেপে বসলো। আপু, তুই এখনো এই বইগুলোর ভেতরে ডুবে আছিস? রেজাল্ট তো এত ভালো করলি, এবার একটু তোর নিজের দিকে তাকা। দেখ, আমি তোর জন্য একটা নতুন সুন্দর শাড়ি নিয়ে এসেছি।
এটা পড়তো। বাইরে আমার জামাই আর তানিয়া বসে আছে। ললিতা খুব আদর করে আমার হাত দুটো ধরে বলল। আমি ললিতার হাত দুটো নিজের হাতে নিয়ে মৃদু হাসলাম। তুই ছোট বোন হয়ে বারবার আমার জন্য এগুলো কেন নিয়ে আসিস বলতো? শাড়িটা তোলা থাক, পরে পরবো। তুই কেমন আছিস তা বল। শ্বশুর বাড়িতে তোকে সবাই ভালোবাসে তো? আমি খুব ভালো আছি আপু, তবে তোর জন্য মনটা কেমন কেমন করে। কতদিন তোর সাথে মন খুলে কথা বলি না। ললিতা আমার কাঁধে মাথা রেখে নিচু গলায় বলল, বোনের এই ভালোবাসাটাই আমার বুকের ভেতর জমা সব দুঃখ হালকা করে দেয়। এমন সময় দরজায় এসে দাঁড়ালো পারভেজ। দরজার বাইরে দাঁড়িয়ে খুব ভদ্রভাবে বলল, রুপিতা আপু, ভেতরে আসতে পারি? ললিতা বলেছিল আপনি নাকি দিনরাত শুধু বই নিয়ে বসে থাকেন, তাই ভাবলাম একটু দেখা করে যাই। হ্যাঁ আসুন, বসুন। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। পারভেজ মানুষ হিসেবে বেশ মার্জিত আর আমাদের পরিবারকে যথেষ্ট সম্মান দেয়, কিন্তু ওদের পিছনেই হেঁটে এলো পারভেজের বোন তানিয়া। গায়ে বেশ চকমকে এক পোশাক, চোখে ভারী মেকআপ। ঘরে ঢুকে চারপাশটায় একবার চোখ বুলিয়ে তেনাদের যেন কেমন একটা অস্বস্তি হলো। কাঠের সাধারণ চেয়ারটার দিকে তাকিয়ে তানিয়া নাকটা সামান্য সিটকেন ললিতার দিকে তাকালো। ভাবি, তোমার বাপের বাড়ি এই ঘরটা এত অন্ধকার কেন? আর উনি এত এত মোটা বই নিয়ে এই ছোট্ট ঘরে বসে পড়েন কিভাবে? আমাদের ইউনিভার্সিটির এসি লাইব্রেরিতে বসেও তো পড়াশোনার মেজাজ আসে না। তানিয়ার গলায় স্পষ্ট এক ধরনের অহংকার আর তুচ্ছ তাচ্ছিল্যের সুর। পারভেজ সাথে সাথে ছোট বোনকে ধমকের সুর দিয়ে বলল, তানিয়া, বড়দের সাথে কথা বলার ধরন শিখনি এখনো। রুপিতা আপু অনার্সে প্রথম বিভাগে প্রথম হয়েছেন, উনি পড়াশোনার গুরুত্ব বোঝেন। তানিয়া চোখ দুটো একটু নাচিয়ে বলল, আহা ভাইয়া, আমি তো খারাপ কিছু বলিনি। পড়াশোনা করে ফার্স্ট হওয়ার এক কথা আর চাকরি পাওয়া অন্য কথা। আমাদের ভার্সিটির কত সুন্দর সুন্দর স্মার্ট মেয়েরা ইন্টারভিউ দিয়ে রিজেক্ট হয়ে যাচ্ছে। আজকাল শুধু পড়ালেখা দিয়ে কিছু হয় না, পার্সোনালিটি আর পেশেন্স বলেও তো একটা কথা আছে, তাই না? তানিয়ার কথাগুলো আসল উদ্দেশ্য বুঝতে আমার এক সেকেন্ডও সময় লাগলো না। চেহারার সৌন্দর্য আর বাহিক চাকচিক্যেই সে মানুষের একমাত্র যোগ্যতা বলে মনে করে। ললিতা তানিয়ার উপর একটু রেগে গিয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি শান্তভাবে ললিতার হাতটা চেপে ধরে ওকে থামিয়ে দিলাম। তানিয়ার দিকে সোজা তাকিয়ে এক অদ্ভুত প্রশান্তির সাথে বললাম, তানিয়া, বাহিক রূপ আর আধুনিকতা দিয়ে হয়তো একটা ঘরের ড্রয়িং রুম সাজানো যায়, কিন্তু সমাজের দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা তৈরি করতে মেধা আর পরিশ্রম লাগে। ব্যক্তিত্ব কাপড় বা চেহারায় থাকে না, থাকে মানুষের চিন্তা আর কাজে। বিসিএস এর মতো জায়গার রূপ দেখে চাকরি হয় না, মেধার বিচার হয়। আমার এই স্পষ্ট আর শান্ত জবাব শুনে তানিয়ার মুখের ঝকঝকে ভাবটা এক মুহূর্তে মিলে গেল। সে হয়তো ভেবেছিল গ্রামের সাধারণ ঘরের এক শ্যামলা মেয়ে, তার কথাই ছোট হয়ে যাবে, কিন্তু আমার আত্মবিশ্বাসী ভঙ্গি দেখে সে আর কথা বাড়াতে সাহস পেল না। পারভেজ পরিস্থিতি হালকা করার জন্য হেসে বলল, আপু একদম ঠিক বলেছেন। তানিয়ার কথার কিছু মনে করবেন না আপু, ও একটু চঞ্চল। আপনি মনোযোগ দিয়ে প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নিন। আপনার মতো পরিশ্রমী মানসিক ক্যাডার পাওয়ার যোগ্য। ওরা কিছুক্ষণ পর নাস্তা খাওয়ার জন্য বাইরের ঘরে চলে গেল। ললিতা যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে একটা নির্ভরতার হাসি দিল। বোনটা মনে মনে আমার জন্য কতটা প্রার্থনা করে তা আমি ওর চোখের দিকে তাকালেই বুঝতে পারি। রাত নামতেই পুরো বাড়িটা আবার শান্ত হয়ে এলো। টেবিলে বিসিএস প্রিলিমিনারির সিলেবাসে বইগুলো খোলা। পারভেজের অনুজ বোনের ওই অহংকারী কথাগুলো আমার ভেতরের জেদটাকে এতটুকু কমায়নি, বরং আরও বেশি ধারালো করে তুলেছে। পরদিন সকালেই পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে ঢাকার বাসে উঠলাম। বাবার সাথে ছিলেন। সারাটা পথ বাবা আমার দিকে তাকিয়ে শুধু একটা কথাই বললেন, মারে, মানুষের কথায় কান দিস না, তুই তোর নিজের শক্তিতে ভর করে এগো। পরীক্ষার হলে বসে যখন প্রশ্নপত্র হাতে পেলাম, মনটা একদম শান্ত হয়ে গেল।
বিগত কয়েক মাসের হাড় ভাঙা খাটুনি আর রাতের পর রাত জেগে পড়াটা ব্যথা যায়নি। প্রতিটি প্রশ্নের উত্তর স্পষ্ট ভেসে উঠছিল চোখের সামনে। নিখুঁতভাবে সব উত্তর দাগিয়ে যখন হল থেকে বের হলাম, তখন বিকালের নরম বাতাসে নিজেকে হালকা লাগলো। বাবা সেন্টারের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। আমার মুখের হাসি দেখে বাবা আর কিছু জিজ্ঞেস করলেন না, শুধু পরম শান্তিতে দীর্ঘ শ্বাস ফেললেন। বাড়ি ফেরার কিছুদিন পরই প্রিলিমিনারির ফলাফল দিল। ইন্টারনেটে রোল নাম্বার মিলিয়ে দেখতেই বুকটা আনন্দে কেঁপে উঠল। আমি উত্তীর্ণ হয়েছি, কিন্তু আমি জানতাম এটা তো কেবল প্রথম দরজা পার হওয়া। আসল লড়াই অর্থাৎ লিখিত পরীক্ষার ভাইবার কঠিন পথ এখনো সামনে দাঁড়িয়ে আছে। যে উঁচুতে পৌঁছালে মানুষ কথা বলতে 5বার ভাববে, সেই চূড়ায় পৌঁছানোর লড়াই কেবল শুরু হলো। প্রিলিমিনারি পাশের খবরটা শোনার পর ঘরে আনন্দের একটা ছোট তরঙ্গ বয়ে গেল ঠিকই, কিন্তু আমার টেবিলে বইয়ের স্তূপ আগের মতোই খোলা রইল। প্রথম ধাপে টিকতেই ললিতা ফোন করে একরাশ উচ্ছ্বাস প্রকাশ করলো। ওপাশ থেকে বোনটার গলায় যে আনন্দ ঝরে পড়ছিল, তা আমার বুকের ভেতরে সব ক্লান্তি এক নিমেষে ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। পারভেজ ফোনে আন্তরিকভাবে অভিনন্দন জানালেন, তবে তানিয়ার কোনো প্রতিক্রিয়া ছিল না। পারভেজ ভাইয়ার মুখে শুনেছিলাম প্রিলিমিনারি পাশের খবর শুনে নাকি তানিয়া শুধু বলেছিল, এমসিকিউ পরীক্ষায় টিকে যাওয়া তো কঠিন কিছু না, আসল জিনিস তো লিখিত পরীক্ষার ভাইবা, ওখানে টিকে দেখানোই বড় কথা। তানিয়ার এই অহংকারী মন মানসিকতার কথা শুনে আমার রাগ হয়নি, বরং মুখের কোণায় ফুটে উঠেছিল হালকা এক সিলতে হাসি। সমাজের এই ধরনের মানুষদের একটাই স্বভাব, অন্যের অর্জনকে সবসময় হালকা করে দেখা। এদের জবাব মুখে দিয়ে কোনো লাভ নেই, কাজের মাধ্যমে দেওয়াই উত্তম। পরের 4টে মাস আমার জগৎ বলতেছিল স্রেফ একটা পড়ার ঘর, টেবিল চেয়ার আর বিসিএস লিখিত পরীক্ষার শত শত পৃষ্ঠার মোটা বই, 400 নম্বরের বিষয়ভিত্তি। প্রস্তুতি নেওয়ার সহজ কথা নয়। সকালের আলো ফোটার বহু আগে যখন পুরো পাড়া ঘুমে আচ্ছন্ন থাকতো, আমি তখন আন্তর্জাতিক বিষয়াবলী আর গণিতের কঠিন কঠিন সমাধান নিয়ে বসে পড়তাম। রাত গভীর হলে মা মাঝে মাঝে দরজায় এসে দাঁড়াতেন, মারে এবার অন্তত শুয়ে পড়, শরীরটা ভেঙে গেলে পরীক্ষা দিবি কিভাবে। মায়ের গলায় আজ আর সেই আগের অপরাধ বোধ ছিল না, সেখানে জায়গা করে নিয়েছিল এক গভীর মমতা আর উদ্বেগ। আমি পড়া থেকে চোখ না তুলেই শান্ত গলায় বলতাম, আম্মা তুমি ঘুমাও, আমার আর কয়েকটা পাতা পড়া বাকি, শেষ করেই শুয়ে পড়ব। মা আর কথা না বাড়িয়ে গরম দুধের কাপটা রেখে দরজার পর্দাটা টেনে দিয়ে চলে যেতেন। বাবার অবস্থাও ছিল একই রকম। তিনি এখন আর বারান্দায় বসে অপরাধীর মতো মাথা নিচু করে থাকেন না। পাড়ার মোড়ে কেউ যদি পড়ার কথা জিজ্ঞেস করে, বাবা বুক ফুলিয়ে বলেন, আমার বড় মেয়ে বিসিএস লিখিত পরীক্ষার জন্য দিনরাত খাটছে। মাসখানেক পর আবার ললিতারা আমাদের বাড়িতে এলো। এবার আর কোনো অনুষ্ঠান ছিল না, এমনি সপ্তাহান্তের ছুটিতে ঘুরতে আসা। তানিয়া এসেছে এবার, তবে তার হাব ভাব আগের চেয়ে অনেকটাই বদলে গেছে। ঘরে ঢুকে আগের মতো আর আসবাবপত্র বা অন্ধকার ঘর নিয়ে কটূক্তি করার সাহস তার হলো না। চা খাওয়ার সময় পারভেজ ভাইয়া টেবিলে আমার নোট খাতাগুলোর উল্টে পাল্টে দেখছিলেন। রুপিতা আপু, আপনার গুছিয়ে নোট করার ধরন দেখে বোঝা যাচ্ছে আপনি কতটা গুরুত্ব দিয়ে কাজটা করছেন। আমাদের অফিসে অনেক নতুন অফিসার যোগ দিয়েছেন, তাদের প্রস্তুতির কথা শুনতাম, কিন্তু আপনার এই নির্লস পরিশ্রম দেখে সত্যিই শ্রদ্ধা জাগছে। তানিয়া এক পাশে বসে সোফায় মোবাইল টিপছিল। পারভেজ ভাইয়ের কথা শুনে সে মুখ তুলে আমার দিকে তাকালো। তার চোখে আগের মতো সেই অবহেলার ছাপ, তবে এক অজানা দ্বিধা আর অস্বস্তি কাজ করছিল। আমি তানিয়ার দিকে তাকিয়ে একটা খুব সাধারণ হাসিয়া দিয়ে বললাম, তানিয়া তোমার ইউনিভার্সিটির ক্লাস কেমন চলছে? অনার্সের পর কি উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার ইচ্ছে আছে, নাকি দেশে কিছু করবে?
তানি একটু আমতা করে বলল, ভাবছি বিদেশের কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। আসলে এখানকার সিস্টেম আমার ততটা পছন্দ নয়। আমি খুব মার্জিত গলায় জবাব দিলাম, সিস্টেম হয়তো সবসময় পারফেক্ট হয় না, কিন্তু দেশের ভেতরে থেকে ব্যবসার পরিবর্তন আনতে হলে এই সিস্টেমের ভেতরেই ঢুকতে হয়। তুমি বাইরে পড়াশোনা করলেও নিজের যোগ্যতা দিয়ে দেশের জন্য কিছু করার চিন্তা রেখো। আমার কথার স্পষ্টতা আর গভীরতা তানিয়াকে যেন এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ করে দিল। সে কেবল মাথা নেড়ে সম্মতি দিল, আর কোনো তর্কে জড়ানোর সাহস পেল না। ললিতা পাশ থেকে আমার হাতটা চেপে ধরে চোখে চোখে এক গভীর তৃপ্তির প্রকাশ ঘটালো। বোনটা মনে মনে বোধহয় এই দিনটার জন্যই অপেক্ষা করছিল, যখন তার অহংকারী ননদকে আমার ব্যক্তিত্বের সামনে চুপ করে যেতে হবে। লিখিত পরীক্ষার তারিখ ঘনিয়ে এলো। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমার পরীক্ষা সেন্টার পড়েছিল। পরীক্ষার দিন সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা খাতার উপর কলম চালিয়ে গেছি। হাত অবশ হয়ে আসতো, আঙ্গুলের গাঁটে জঘন্য ব্যথা হতো, কিন্তু মনের জোর আর জেদের কাছে সব কষ্ট হার মেনেছিল। প্রতিটি প্রশ্নের উত্তর লেখার সময় আমার চোখের সামনে ভেসে উঠছিল ছোটবেলার সেই অপমানগুলো, আত্মীয়দের ফিসফিসানি আর সমাজের ওই করুণার দৃষ্টি। আমি জানতাম এই পরীক্ষা শুধু আমার চাকরি পাওয়ার পরীক্ষা নয়, এটা আমার অস্তিত্ব আর আত্মসম্মানের চূড়ান্ত লড়াই। পরীক্ষা শেষ করে যেদিন বাড়ি ফিরলাম, সেদিন প্রথমবার নিজের পড়ার টেবিলটার দিকে তাকিয়ে মনে হলো আমি আমার সাধ্যের সবটুকু দিয়েছি। ফলাফল প্রকাশের জন্য দীর্ঘ অপেক্ষা শুরু হলো। সময় তার নিজের নিয়মে বয়ে চলল। এর মধ্যে ললিতার ননদ তানিয়ার বিয়ে হয়ে গেল। আমাদের সবাইকে দাওয়াত দিয়েছিল, কিন্তু আমি যাইনি। প্রায় 7 মাস পর এক সন্ধ্যায় বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। কম্পিউটারের স্ক্রিনে পিএসসির ওয়েবসাইটটি খুলে রোল নাম্বার মেলানোর সময় হাত দুটো হালকা কাঁপছিল। বাবা পাশে দাঁড়িয়েছিলেন। বাবা শ্বাস প্রশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। রোল নাম্বার খুঁজে পেতেই চোখ দুটো এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। হ্যাঁ, আমার নম্বরটা তালিকায় জ্বলজ্বল করছে। আমি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। বাবা স্ক্রিনের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর হঠাৎ করেই আমাকে জড়িয়ে ধরে দু হাতে মুখ ঢেকে কেঁদে ফেললেন। একজন বাবার এই অশ্রু কোনো কষ্টের ছিল না, এটা ছিল বছরের পর বছর চেপে রাখা সব অপমান আর ব্যর্থতার গ্লানি ধুয়ে মুছে যাওয়ার এক মহাতৃপ্তি। খবরটা মুহূর্তের মধ্যে আত্মীয় স্বজন আর পাড়ার ভেতরে ছড়িয়ে পড়ল। যে রোকেয়া খালা এতদিন আমাকে দেখলে করুণার চোখে তাকাতেন, তিনি নিজে থেকে বাড়িতে এসে মিষ্টি খেয়ে গেলেন। অরূপিতা, আমি তো আগেই জানতাম তোর মতো লক্ষ্মী মেয়ে ঠিকই কিছু একটা করে দেখাবে। গায়ের রং দিয়ে কি আর মানুষের যোগ্যতা মাপা যায় রে? খালার কথা শুনে মনে মনে একটু হাসলাম। মানুষের আচরণ কত দ্রুত বদলে যায় তা দেখে অবাক হওয়ার কিছু ছিল না। রূপের অহংকার যে সাময়িক আর মেধা সম্মান যে চিরন্তর, তার প্রমাণ পেতে শুরু করেছি। ললিতা ফোন করে কান্নাকাটি একাকার করে ফেলল। আপু, তুই পারবি, আমি জানি তুই ভাইবাতেও পারবি। পারভেজও বলছিল এবার তুই ক্যাডার হয়েই বের হবি। এখন সামনে শুধুই পিএসসির বাই বাই বোর্ড, জীবনের সবচেয়ে বড় আর শেষ ধাপ। ঢাকার আগারগাঁওয়ে বিসিএস ভবনের সামনের করিডরে দাঁড়িয়ে যখন অন্য প্রার্থীদের দিকে তাকালাম, দেখলাম সবার চোখে মুখে এক অজানা আতঙ্ক আর উত্তেজনা। আমি নিজের ব্যাগে রাখা ছোট আয়নাটা বের করে শেষবারের মতো মুখটা দেখলাম। সেই শ্যামলা গায়ের রং, সাধারণ চোখ মুখ, কিন্তু আজ সেই আয়নায় কোনো অবহেলিত বা হীনম্মনতায় বগা মেয়েকে দেখতে পেলাম না। আয়নায় আজ ভেসে উঠছে একাত্ম বিশ্বাসী দৃঢ় প্রতিজ্ঞ নারীর মুখ, যে জীবনের কোনো আঘাতেই পিছিয়ে পড়তে শেখেনি। পিএসসির কর্মচারীর গলায় আওয়াজ এলো, রোল নাম্বার 407, রূপিতা খাতুন, ভেতরে আসুন। আমি শাড়ির আঁচলটা একটু গুছিয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। ভাইবা কক্ষের ভারী কাঠের দরজাটার সামনে এসে গভীর একটা শ্বাস নিলাম। এতদিনে সব লড়াই, সব অপমান আর
ত্যাগ এখন এই ঘরের ভেতরে একটা চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। দরজায় হালকা ধাক্কা দিয়ে ভেতরে পা বাড়ালাম। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ল দীর্ঘ টেবিলের ওপারে বসে থাকা ভাইবা বোর্ডের 4 জন সদস্যকে। মাঝখানে পিএসসির চেয়ারম্যান স্যার। ঘরের ভেতরের পরিবেশ বেশ শান্ত আর মার্জিত। আমি অনুচ্চ স্বরে অনুমতি নিয়ে সালাম জানালাম। চেয়ারম্যান স্যার টেবিলের ফাইল থেকে চোখ তুলে আমার দিকে তাকিয়ে খুব নরম গলায় বসতে বললেন, ধন্যবাদ স্যার বলে চেয়ার টেনে বসলাম। পিঠ সোজা, দৃষ্টি একদম স্থির আর স্বাভাবিক। টেবিলের ডান পাশে বসে একজন সদস্য আমার অনার্সের রেজাল্ট আর লিখিত পরীক্ষার নম্বরপত্র উল্টে পাল্টে দেখলেন। তারপর চশমাটা নাকের ওপর নামিয়ে বললেন, রুপিতা খাতুন, আপনি তো অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু আপনার সাবজেক্ট ছেড়ে একদম প্রশাসন ক্যাডার প্রথম পছন্দ দিয়েছেন। একজন নারী হিসেবে মাঠ প্রশাসনে কাজ করা, ম্যাজিস্ট্রেট হিসেবে রাত বিরাতে অভিযান চালানো কিংবা কঠিন পরিস্থিতি সামলানো আপনার জন্য কতটা সহজ হবে বলে মনে করেন? প্রশ্নটা শুনে আমার ঠোঁটের কোণে খুব হালকা একটা হাসি ফুটে উঠল। আমি একটু ইতস্ত না করে স্পষ্ট গলায় বললাম, স্যার, কোনো দায়িত্বই নারী বা পুরুষের বিচারে সহজ বা কঠিন হয় না। কঠিন হয় মানসিকতার কারণে। যে সমাজ একজন নারীকে ছোটবেলা থেকেই প্রতিকূলতার সাথে লড়াই করে টিকে থাকা শেখায়, সেই সমাজের একজন নারী হিসেবে মাঠ প্রশাসনের চ্যালেঞ্জ সামলানো আমার জন্য কঠিন কিছু নয়। যোগ্যতা আর ইচ্ছা শক্তি থাকলে পদের মর্যাদা রক্ষা করা সম্ভব। লিঙ্গ সেখানে কোনো বাধা নয়। আমার উত্তর শুনে বোর্ডের চেয়ারম্যান স্যার একটু সোজা হয়ে বসলেন। পাশের নারী সদস্যটি মুখে সন্তুষ্টির হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে কিছু টেকনিক্যাল আর সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়ের প্রশ্ন করলেন। প্রতিটি প্রশ্নের জবাব আমি খুব নিখুঁত, বাস্তব সম্মত আর মার্জিত ভাষায় দিয়ে গেলাম। প্রায় 20 মিনিটের এই কথোপকথনে একবারের জন্য আমার কণ্ঠে কোনো দ্বিধা বা কাঁপন ছিল না। ভাইবা শেষ করে যখন রুম থেকে বের হয়ে এলাম, তখন দুপুরের রোদের আলো পিএসসি ভবনের চত্বরে ছড়িয়ে পড়েছে। বাইরের বাতাসের মুখোমুখি দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। মন বলছিল, আমার জীবনের সবটুকু খাটুনি আজ সার্থক রূপ পেতে যাচ্ছে। ঢাকা থেকে বাড়ি ফেরার পথ শুরু হলো এক দীর্ঘ প্রতীক্ষার পালা। 3টে মাস কেটে গেল ভাইবার চূড়ান্ত ফলাফলের অপেক্ষায়। কিন্তু এই 3 মাসের ঘরের পরিবেশটা আর আগের মতো ছিল না। বাবা এখন আর নিচু গলায় কথা বলেন না। মা আগের মতো আড়ালে চোখে জল ফেলেন না। পাড়া পড়শিদের চোখেও আর সেই করুণার ছাপ নেই। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি এলো। পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে বিসিএস এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলো। ল্যাপটপের স্ক্রিনে পিডিএফ ফাইলটা ডাউনলোড হতে কয়েক সেকেন্ড সময় লাগলো। রোল নম্বর 407 মিলিয়ে দেখতেই বুকের ভেতরটা ধক করে উঠল। প্রশাসন ক্যাডারে আমার নাম এসে উঠেছে। শুধু টিকিনি, প্রথম সারির মেধা তালিকায় স্থান পেয়েছি। খবরটা দেখা মাত্রই বাবা যেন বাকরুদ্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। এই কান্না কোনো কষ্টের ছিল না, এটা ছিল এক বাবার জীবন যুদ্ধের জিতে যাওয়ার আনন্দাশ্র। মা রান্নাঘর থেকে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। ললিতা খবরটা শুনে ফোনে চিৎকার করে কেঁদে উঠল, আপু, আমি জানতাম তুই পারবি। তুই আমাদের মুখ উজ্জ্বল করেছিস। কয়েক মাস কঠোর ট্রেনিং শেষ করার পর আমার প্রথম পোস্টিং হলো একটি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে। সরকারি গাড়ি, অফিস আর দায়িত্বের ভার সব কিছুই আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করলো। পোস্টিং পাওয়ার কিছুদিন পরের কথা। সরকারি এক বিশেষ তদারকি আর পরিদর্শন কাজে আমাকে জেলার একটি উপজেলা অফিসে যেতে হলো। সাদা রঙের সরকারি গাড়িটি যখন উপজেলা পরিষদ
প্রাঙ্গণে গিয়ে থামলো। তখন ড্রাইভার দ্রুত নেমে পেছনের দরজা খুলে দিল। আমি নীল রঙের সুতির শাড়ি পরিহিত অবস্থায় গাম্ভীর্য বজায় রেখে গাড়ি থেকে নামলাম। সাথে সাথে অফিসের কর্মচারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সালাম জানালো। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও স্যার আমাকে স্বাগতম জানাতে সামনে এগিয়ে এলেন। আমরা যখন বিভিন্ন কক্ষ পরিদর্শন করে একটি সুনির্দিষ্ট দপ্তরের ফাইল পত্র পরীক্ষা করতে ঢুকলাম, তখন হঠাৎ একটা দৃশ্য দেখে আমার পা দুটো এক মুহূর্তের জন্য থেমে গেল। ঘরের এক কোণে ফাইল হাতে দাঁড়িয়ে আছেন একজন তরুণ অফিসার, যিনি এই দপ্তরের একজন উপসহকারী কর্মকর্তা। আর তার ঠিক পাশেই একটা কাঠের চেয়ারে বসে আছে তানিয়া। বিয়ের পর জামাইয়ের কর্মস্থলে এসে হয়তো কোনো কাজেও আজ এখানে এসেছে। তানিয়ার গায়ে ভারী গয়না আর জমকালো পোশাক, তবে আগের সেই অহংকারী চেহারাটা আজ অনেকটাই ঢাকা পড়ে গেছে সংসারের স্বাভাবিক ক্লান্তিতে। হঠাৎ করেই ইউএনও স্যার আমার দিকে নির্দেশ করে উচ্চস্বরে বললেন, সবাই অ্যাটেনশন, উনি আমাদের নতুন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপিতা খাতুন ম্যাডাম। ফাইলপত্রের যাবতীয় আপডেট ম্যাডামকে বুঝিয়ে দিন। ম্যাডাম শব্দটা শুনতেই তানিয়ার জামাই হাতের ফাইলটা টেবিলের উপর রেখে চমকে উঠল। সে সঙ্গে সঙ্গে অত্যন্ত তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল এবং গভীর সম্মানের সাথে মাথা নিচু করে বলল, শুভ সকাল ম্যাডাম। আসুন ম্যাডাম, বসুন। ফাইলগুলো সব রেডি আছে, আপনি শুধু একবার চোখ বুলিয়ে দিন। ম্যাডাম তানিয়ার জামাইয়ের এই ম্যাডাম ম্যাডাম ডাকার অতি মাত্রার সম্মান প্রদর্শন দেখে তানিয়াও যেন বিদ্যুৎ স্পৃষ্টের মতো চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। সে মুখ তুলে আমার দিকে তাকালো। তানিয়ার চোখে তখন এক অদ্ভুত বিস্ময়, অবিশ্বাস আর গভীর অপরাধ বোধের ছায়া। যে মেয়েটিকে সে একদিন অন্ধকার ঘরে বসে থাকা অসুন্দরী আর পার্সোনালিটিহীন বলে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল, যার যোগ্যতা নিয়ে কটু কথা বলতে দ্বিধা করেনি, আর সেই মেয়েটি তার স্বামীর অফিসিয়াল স্যার। তানিয়ার স্বামী যার সামান্য একটা স্বাক্ষরের জন্য অত্যন্ত বিনীতভাবে দাঁড়িয়ে আছে। তানিয়া পুরোপুরি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার ফর্সা মুখটা মুহূর্তে লাল হয়ে ছোট হয়ে গেল। সে নিজের স্বামীর এই নম্র ব্যবহার আর আমার পদের এই বিশাল উচ্চতা একসাথে কিছুতেই মেলাতে পারছিল না। আমি তানিয়ার দিকে তাকালাম। আমার চোখে কোনো আক্রোশ ছিল না, ছিল না কোনো প্রতিশোধের আনন্দ, কেবল ছিল এক প্রশান্ত আত্মবিশ্বাস। আমি খুব স্বাভাবিক গলায় তানিয়ার জামাইকে বললাম, ঠিক আছে, আপনি বসুন, ফাইলগুলো আমি দেখে নিচ্ছি। তারপর তানিয়ার দিকে তাকিয়ে খুব ধীর, শান্ত আর মার্জিত কণ্ঠে বললাম, তানিয়া না, কেমন আছো? অনেকদিন পর দেখা হলো। তানিয়া আমার দিকে তাকিয়ে ডোক গিলল, কোনো মতে তোতলাতে তোতলাতে বলল, আপু ভালো, আপনি কেমন আছেন ম্যাডাম? তানিয়ার মুখ থেকে নির্গত ওই ম্যাডাম শব্দটার ভেতরে আজ আর কোনো অহংকার ছিল না, ছিল কেবল এক অসীম পরাজয়ের স্বীকারোক্তি। আমি ফাইলগুলো পরীক্ষা শেষ করে ঘর থেকে বের হয়ে এলাম। বিকালের রোদ তখন আমার গাড়ির কাছে এসে পড়েছে। গাড়ির আয়নায় নিজের শ্যামলা মুখটার দিকে তাকালাম আবার। হ্যাঁ, রূপের বিচারে হয়তো আমি কোনো রাজকন্যা হতে পারিনি, কিন্তু নিজের যোগ্যতা, পরিশ্রম আর জেদ দিয়ে সমাজের তৈরি করা সেই সব কৃত্রিম দেওয়াল আমি ভেঙে চুরমার করে দিয়েছি। রূপের ওপারে যে আসল রূপকথা থাকে তা আজ আমার নিজের হাতে লেখা হয়ে গেছে। অফিসিয়াল কাজে ব্যস্ততায় দিনগুলো বেশ দ্রুতই কেটে যাচ্ছিল। ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের এলাকা ছেড়ে শহরের সরকারি কোয়ার্টারেই থাকা হতো বেশি। তবে মনের ভেতরে সবসময়ই একটা টান থেকে যেত, মেঠো পথ, ছোটবেলার স্মৃতি, আর যে উঠানে বসে একদিন অবহেলায় অপমান সহ্য করতে হয়েছিল সেই বাপের বাড়ি। কয়েক মাস পর ছুটির সুযোগ পেয়ে সিদ্ধান্ত নিলাম গ্রামে যাব। ড্রাইভারকে আগেই বলে রেখেছিলাম গাড়ি তৈরি রাখতে। নীল রঙের সুতির একটা গাড়ি আর সাধারণ সাজে
যখন সরকারি ফ্ল্যাগ স্ট্যান্ড লাগানো কালো রঙের ফ্ল্যাগ কারটিতে এসে বসলাম, তখন মনে মনে এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। উপজেলার সীমানা পেরিয়ে গাড়িটা যখন আমাদের গ্রামের কাঁচা রাস্তায় প্রবেশ করলো, তখন রোদের আলো গাছে পাতার ফাঁক দিয়ে রাস্তায় ঠিকরে পড়ছিল। সরু মেঠো পথ দিয়ে এত বড় একটা বিলাসবহুল গাড়ি ধীরগতিতে এগোতে দেখে পথের ধারের মানুষজন কৌতূহল নিয়ে তাকাচ্ছিল। গ্রামের যে পথ ধরে একদিন হেঁটে যাওয়ার সময় আমাকে রোকেয়া খালাদের তিতকুটে মন্তব্য শুনতে হতো, আর সেই পথে গাড়ির চাকার ধুলো উঠছে। গাড়িটা বাজারে মোড় পার হওয়ার সময় চা দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একদল মানুষ চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তাদের মধ্যে অনেকেই আমাকে ছোটবেলা থেকে দেখেছে। ড্রাইভার কাজ সামান্য নামিয়ে রাস্তার পথচারীদের কাছ থেকে কিছু জিজ্ঞেস করলেন। আরে, এ তো আমজাদ ভাইয়ের বড় মেয়ে রুপিতা না? ওই যে বিসিএস পাশ করে ম্যাজিস্ট্রেট হয়েছে। দোকানের এক বয়স্ক মানুষের গলার আওয়াজ গাড়ির বন্ধ কাজ বেদ করেও আমার কানে এলো। মানুষের চোখে মুখে তখন এক অসীম বিস্ময় আর কৌতূহল। যে মেয়েটাকে একদিন সমাজের লোক অসুন্দর আর অভিশাপ মনে করত, সেই মেয়েটিকে আজ এক নজর দেখার জন্য রাস্তার দুপাশে মানুষ জমে যাচ্ছে। আমাদের বাড়ির মাটির উঠানে যখন সরকারি গাড়িটি এসে থামলো, তখন চারপাশে নীরবতা এক মুহূর্তে ভেঙে গেল। গাড়ির ইঞ্জিনের শব্দ শুনে ভেতর থেকে বাবা আর মা তড়িঘড়ি করে বের হয়ে এলেন। ড্রাইভার দ্রুত নেমে পিছনের দরজা খুলে দিল। আমি গাড়ি থেকে নেমে বাবার দিকে তাকালাম। বাবার চোখের কোণায় তখন চকচক করছে আনন্দশ্রু। বাবাকে দেখেই আমি সোজাসুজি গিয়ে জড়িয়ে ধরলাম। বাবা পরম মায়ায় আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত রাখলেন। মা রে, তুই সত্যি সত্যি আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করেছিস। বাবার গলায় কাঁপন। মা আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে কাছে এলেন। ততক্ষণে খবর পেয়ে পুরো পাড়ার মানুষ আমাদের উঠানে এসে ভিড় জমিয়েছে। ভিড়ের এক কোণে রোকেয়া খালাকেও দাঁড়িয়ে থাকতে দেখলাম। তিনি আগের মতো আর উচ্চ স্বরে কথা বলছেন না, বরং একটু আড়ালে গিয়ে লজ্জা বনদ মুখে দাঁড়িয়ে আছেন। একদিকে যে মুখে শুধু বিষ ঝরত, আজ সে মুখে কোনো কথা নেই, কেবল অবাক দৃষ্টি। বাড়ির ভেতরের ঘরে যেতেই ললিতা ফোন করলো। ললিতা আর পারভেজ ভাইয়াও বিকেলে ঢাকা থেকে আসার কথা। ফোনটা কানে ধরতেই ললিতা বলে উঠল, আপু, তোর গাড়ি নাকি গ্রামে পৌঁছে গেছে। গায়ের মানুষ সব তোকে দেখতে তোদের উঠানে ভেঙে পড়েছে। আমি আর পারভেজ বিকেলেই পৌঁছাচ্ছি। তুই সাবধানে আয় রে ললিতা, তোদের জন্যই অপেক্ষা করছি। হেসে বললাম। বিকেলের দিকে ললিতাও পারভেজ এসে পৌঁছালো। পারভেজ ঘরে ঢুকেই আমাকে সশ্রদ্ধ সালাম জানিয়ে বললেন, রুপিতা আপু, আজ আপনাকে এই মর্যাদায় দেখে মনের ভেতর থেকে একটা শ্রদ্ধা চলে আসছে। ললিতা আমার পাশে এসে বসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আপু, তোর জন্য আমার আজ সবচেয়ে বেশি গর্ব হয়। ঘরের পরিবেশটা যখন এক পরমানন্দে ভরপুর, ঠিক তখনই বাবা একটু ইতস্ত করে আমার পাশে এসে বসলেন। বাবা হাতে একটা কাগজ নিয়ে দাঁড়িয়েছিলেন। মা, রুপিতা, তোকে একটা কথা বলার ছিল। বাবা নিচু কণ্ঠে বললেন। আমি বাবার দিকে তাকালাম। কি কথা বাবা? তোর জন্য একটা প্রস্তাব এসেছে মা। ছেলে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে আছে, বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারি সচিব হিসেবে কর্মরত। নাম শাহেদ, পরিবার অত্যন্ত শিক্ষিত আর মার্জিত। তারা তোর রূপ বা ব্যবহারিক চেহারা নিয়ে কোনোদিন একটা প্রশ্ন তোলেননি। ছেলে নিজে তোর কাজের ব্যাপারে জানে, তোর ইন্টারভিউ আর স্ট্রাগলের কথা শুনে সে তোকে নিজের জীবনসঙ্গিনী হিসেবে পেতে চায়। ওরা কোনো যৌতুক বা আনুষ্ঠানিকতার দম্ভ চায় না, শুধু চায় তোকে। বাবার কথাগুলো শুনে আমি এক মুহূর্তে নীরব রইলাম। ছোটবেলায় ললিতার বিয়ের সময় বাবার মুখে যে অসহায়ত্ব দেখেছিলাম, আর সেখানে এক পরম তৃপ্তি আর আত্মবিশ্বাস। আমি মায়ের দিকে তাকালাম। মাও আশ্বাসের হাসি আসলেন। ললিতা পাশে থেকে আমার হাত চেপে ধরে ফিসফিস করে বলল, হ্যাঁ বল আপু, শাহেদ ভাইয়া সত্যি খুব ভালো মানুষ। পারভেজ ওনাকে চেনেন? আমি বাবার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, তোমার পছন্দই আমার পছন্দ বাবা, তুমি যা ভালো মনে করো। বাবার মুখটা
এক অদ্ভুত আলোয় উজ্জ্বল হয়ে উঠল। মাস 4 পর খুব সাদামাটা মার্জিত আয়োজনে আমাদের বিয়ের পর্ব সম্পূর্ণ হলো। কোনো অহেতুক বিলম্ব নয়, কোনো ব্যবহিক চাকচিক্য নয়, কেবল দুটি শিক্ষিত রুচিশীল মনের মিলন ঘটল। বিয়ের দিন সাজগোজের পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। সেই শ্যামলা গায়ের রং, কিন্তু চোখের কোণায় আজ আর কোনো হিমন্যতার ছায়া নেই। আয়নায় ভেসে উঠছে এক সফল আত্মবিশ্বাসী নারীর প্রতিচ্ছবি, যে তার যোগ্যতা দিয়ে নিজের ভাগ্য নিজে লিখেছে। শাহেদ আমার পাশে এসে দাঁড়িয়ে হাসি মুখে বলল, রূপিতা, বাহিক রূপ হয়তো চোখের তৃপ্তি দেয়, কিন্তু ব্যক্তিত্ব আর মেধা মনকে জয় করে। আমি একজন পূর্ণাঙ্গ মানুষকে আমার জীবনে পেয়েছি। বিয়ের পরদিন সকালে শ্বশুরবাড়িতে যখন নতুন বধূ হিসেবে পা রাখলাম, তখন সবাই আমাকে এক অন্য চোদ্দার সাথে বরণ করে নিল। গ্রামের যেসব আত্মীয় একদিন ললিতার বিয়ের সময় আমাকে নিয়ে কানাঘুষো করেছিল, তারা আজ লাইনে দাঁড়িয়ে আমার সাথে একটা কথা বলার জন্য অপেক্ষা করছে। কিন্তু আমার মনে কারো প্রতি কোনো ক্ষোভ বা বিদ্বেষ নেই, কারণ আমি বুঝে গেছি নিদ্রা আর অপমানকে ক্ষোভে রূপ না দিয়ে যদি শক্তিতে পরিণত করা যায়, তবে জীবনের গল্পটা নতুন করে লেখা সম্ভব। রূপের মায়াজালে আবদ্ধ এই সমাজের যোগ্যতা দিয়েই নিজের রাজত্ব কায়েম করতে হয়। গায়ের রঙের ওপারেও যে এক স্বনির্ভর রূপ কথা তৈরি করা যায়, তা আজ চিরকালের জন্য সত্য প্রমাণিত হলো। সমাপ্ত। গল্প রূপের ওপারে রূপকথা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। নতুন নতুন গল্প পেতে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে গল্প দেওয়া হবে, তাছাড়া গল্প দেওয়া হবে না। ধন্যবাদ সবাইকে।